साबरमती के इस किनारे से आशाराम बाबूजी के आशीर्वाद से न सिर्फ आशा लेके जाएंगे। मोदी है तो मुमकिन है। আজকের আলোচনা মোদিরাজ, গোমূত্র থেকে থালা ঘণ্টা বাজানো এবং আধুনিক ভারতের পৌরাণিক যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার রঙ্গমঞ্চ। বন্ধুরা, স্বাগত জানাই এমন এক দেশে, যে দেশে পৌরাণিক শাসক, যেখানে করোনা মারতে থালা বাজানো হয়, করোনা পালায় আলো দেখলে, আর গোমূত্র পান করলেই মহামারী ভেঙে যায়। হ্যাঁ, এটাই মোদিরাজের নয়া ভারতবর্ষ। আজ চলুন এমন কিছু অলৌকিক কাহিনী শুনি, যেগুলো শুনলে আপনিও ফিরে যেতে পারেন 1000 বছরের পুরাতন ভারতবর্ষে। আবার ভেতরে ভেতরে কেঁপে উঠবেন হয়তোবা। মোদি সাহেবের অলৌকিক কিছু স্মৃতিচারণা দিয়ে শুরু করি আজকের এই ভিডিও। মোদি সাহেব ছোটোবেলায় চা বিক্রি করতেন। কে বিক্রি করতেন, কোথায় বিক্রি করতেন, কেউ জানে না। সেই স্টেশনের স্টাফরা আজও বলে, এই নামে কাউকে তো দেখেইনি। তারপর দাবি এনসিসি ক্যাডেট ছিলেন। কলেজ বলল, কই, এমন কোনো ছাত্রের নাম খুঁজে পেলাম না তো। ডিগ্রির ব্যাপারে সাহেব নিজেই বলে ফেললেন, মেরা ডিগ্রি খো গায়া। এইসব অলৌকিক স্মৃতিচারণার জন্য তো একটা অলৌকিক নোবেল দেওয়া যেতেই পারে, উচিত ছিল। এমন স্মৃতি নিয়ে সময় মন্ত্রকের টাইম ট্রাভেল ডিপার্টমেন্ট চালানো যায়। এমন দাবি শুনে মানুষ এখন ভাবে, এ তো এমনিই অলৌকিক, যে একদিন হয়তো বলে বসবে কুমিরের পিঠে চেপে স্কুলে যেতাম। যদিও উনি ওটা বলেননি, তবে যা যা বলেছেন তার পাশে এটা বললেও জনগণ হয়তো অবাক হবে না। থালা ঘন্টা বাজানো আর আলো এখন থেরাপি। পৃথিবী যখন করোনাকালীন সময়ে অক্সিজেন, ভেন্টিলেটর আর সায়েন্স চিকিৎসা বিজ্ঞান নিয়ে ব্যস্ত, তখন মোদিজি ডাক দিলেন, সবাই থালা বাজান, ভাইরাস ভয় পেয়ে পালাবে। দেশ জুড়ে এমন থালা ঢোল কাশি বেজে উঠল, মনে হচ্ছিল এ যেন করোনা নয়, কোনো শত্রু বাহিনীর বিরুদ্ধে নাগাড়া বাজানো হচ্ছে, আর অর্ডারটা দিচ্ছে স্বয়ং ভগবান। পরদিন ভাইরাস বলল, ভাই আমি তো সাউন্ড প্রুফ। যা হবার তাই হলো, সংক্রমণ আরও বেড়ে গেল। তারপর নতুন ঘোষণা, রাতে আলো নিভিয়ে মোমবাতি ও টর্চ জ্বালান। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং IMA, ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের বিজ্ঞানীরা, চিকিৎসকরা এত হেসে লুটোপুটি। এভাবে তো ভাইরাস মরে না, বরং চোখের ছানি বাড়তে পারে। গোমূত্র আর গোবরের মহাযজ্ঞ। মোদিরাজের অন্যতম বৈজ্ঞানিক আবিষ্কার গোমূত্র, যা করোনা মারতে পারে। গোমূত্র পান, গোবর মেখে রাখলে বা গোবর দিয়ে স্নান করলে করোনা দূর হতে পারে, দুরারোগ্য মহামারীও সেরে যেতে পারে। বিজেপি নেতারা গোমূত্রের পার্টি করলেন। কেউ গরুর গোবর দিয়ে বডি মাস্ক বানালো, কেউ বললেন গোবর শরীরে দিলে করোনা ছোবে না। মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, করোনা নয়, আগে ডায়রিয়া হবে। বিজেপি বলল, এটা ভারতীয় বিজ্ঞান, গোমাতা সব জানেন। বিজ্ঞানীরাও তখন বললেন, দাদা আমরা কিছু জানি না। মনে হচ্ছিল মেডিকেল কলেজ ছেড়ে এখন গোশালায় চাকরি নেবে ডাক্তারগুলো। আর এদিকে CAA NRC ধর্মীয় বিভাজনের রাজনীতি। CAA নিয়ে মোদিজি বললেন, এটা নাগরিকত্ব দেবে, কারণ নাগরিকত্ব কেড়ে নেবে না। কয়েকদিন পর অমিত শাহ বললেন, CAAও হবে, NRCও হবে, মুসলিম বাদ পড়বে। এ এক নাটক। একদিন ভিকটিম, পরের দিন ভিলেন। দিল্লিতে আন্দোলন শুরু হতেই দাঙ্গা, মুসলিম বাড়িতে আগুন, দোকানে আগুন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলল, এটা নজিরবিহীন ধর্মীয় বর্বরতা। যদিও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতবর্ষে বন্ধ হয়ে গেছে, তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সরকারি চাপে। মোদি সাহেব চুপ, বেফাস প্রশ্ন করলেই দেশদ্রোহীর তকমা। একদম গোল্ডেন সাইলেন্স, কোনো কথা হবে না। ধর্মগুরু ও ধর্ষণ এবং বিজেপি কানেকশন। মোদি যখন বলছেন বেটি বাঁচাও, আর তখন তার গলায় মালা পরানো গুরু আসারাম ধর্ষণের দায়ে জেলে। রাম রহিমও তাই। উত্তরপ্রদেশের বিধায়ক কুলদীপ সেঙ্গার ধর্ষণ করল, ভিকটিমের পরিবার খুন। বিজেপি নীরব। নয়া ভারত বুঝলেন, চুপ থাকুন। বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগান, কাজ ধর্ষক বাঁচাও। এগুলো আসলে বিজ্ঞাপনের চেয়েও বড় নাটক। বিজেপির আশীর্বাদ পুষ্ট ধর্মগুরু ও ধর্ষণ মহাযজ্ঞ।
বন্ধুরা, মোদিরাজ মানে শুধু থালা ঘন্টা নয়, এখানে ধর্ষণের নামে, ধর্মের নামে ধর্ষণ, নারীদের উপরে অত্যাচার প্রকাশ্যে চলছে। আর দোষীরা তারা হয় বিজেপির মঞ্চে থাকেন, নয়তো মোদির সঙ্গে গলায় গলায়। সবাই চুপ, মোদি হ্যায় তো মুমকিন হয়। ধর্ষণ অভিযুক্ত মোদি আমলের বাবাদের কাহিনী শুনুন এবার। আসারাম বাপু, বহু বছর ধরে বিজেপি নেতাদের সঙ্গে তার ছবি দেখতে পাওয়া যায়। মোদি নিজে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে আসারামের আশ্রমে নিয়মিত যেতেন বলে শোনা যায়। 2013 সালে 16 বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে এবং 2018-তে যাবজ্জীবন কারাদণ্ড। মোদিজি তো 2003 সালে বলেছিলেন, আসারামজির আশীর্বাদে গুজরাটের উন্নয়ন এখন চরম শিখরে। এখন জেল থেকে কোন উন্নতি করছেন কেউ জানে না। পরে অবশ্য মোদিজি দায় ঝেড়ে ফেলেছেন। তারপর গুরমিত রাম রহিম সিং ইনসান, সে তো বাবা নয়, ভগবান। ডেরা সাথে সৌদা, 2014 নির্বাচনের আগে ডেরায় বিজেপি নেতাদের ভিড়। রাম রহিমও বিজেপিকে সমর্থন করত। 2017 সালে 2 শিষ্যাকে ধর্ষণ, পরে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যাকাণ্ড, আরও একাধিক অপরাধের যায় যাবজ্জীবন। যদিও বারবার নেতাদের আশীর্বাদে প্যারোলে বেরিয়ে আসছেন শুনছি, বাইরে এসে ফুর্তি করছেন, আবার সময় মতো মন মতো জেলে যাচ্ছেন। মোদিজি ভোটের আগে আশীর্বাদ নিলেন, পরে ভোট হয়ে গেলে অবাগা ধর্ষক বলে তোপ দাগলেন। ধর্ম আর ভোটের এ যেন এক হোলসেল ব্যবসা, একমাত্র নয়া ভারতেই সম্ভব। নিত্যানন্দ মোদি ঘনিষ্ঠ বিজেপি নেতাদের সঙ্গে তারও ছবি, বাবা নিত্যানন্দ ভগবান বলে দাবি। ধর্ষণের মামলার আসামি, আদালতে হাজিরা না দিয়ে কুখ্যাত কৈলাসা নামের ভুয়ো দেশই তৈরি করে ফেললেন। রাষ্ট্রপুঞ্জে পর্যন্ত প্রতিনিধি পাঠাতে লাগলেন। এখন সেই দেশে পালিয়ে বসে আছে, কোথায় সেই দেশ কেউ জানে না। ভারতের আইনজীবীদের প্রলুব্ধ করে বিজেপির মঞ্চেও থাকার অভিযোগ তার বিরুদ্ধে। নিত্যানন্দ তো এখন নিজেই দেশ বানিয়ে বসে আছে। মোদিজি বলেছিলেন নতুন ভারত, এ কৈলাসা কোন ভারতের অংশ এ তো বোঝা যাচ্ছে না। বেটা তো একেবারে নিজের দেশ বানিয়ে ফেলেছে, এখন শুধু গোমূত্র এক্সপোর্ট করে। বিজেপি নেতারা কি ওখানে ভোট চাইতে যাইবেন? প্রশ্ন থাকলো। সচ্চিদানন্দ গিরি ও দাতিয়ার বাবাজি দুজনেই বিজেপির অনুষ্ঠানে উঠতেন। নারীদের শ্লীলতাহানি, ধর্ষণ, নারী পাচারের একাধিক মামলা। বিজেপি নেতাদের সঙ্গে খোলামেলা ছবিও দেখতে পাওয়া যায়। গ্রেপ্তার হলেও রাজনৈতিক ছত্রছায়ায় বাঁচার চেষ্টা। এ যেন এক নতুন ভারত। মোদি হ্যায় তো মুমকিন হয়। যত বাবাজি, যত নারী কেলেঙ্কারি, বিজেপি যেন বেটি বাঁচাও নয়, ধর্ষক মেকি ধর্মগুরু বাঁচাও আন্দোলনে ব্যস্ত। আর নারীরাই বা কোথায়? নারী কমিশনের উচিত এইগুলোর খোঁজ নেওয়া, ভালো করে তল্লাশি করা এবং ঘনিষ্ঠ নেতাদেরও জিজ্ঞাসাবাদ করা। থালা ঘন্টার ভিড়ে তাদের এই জিজ্ঞাসা যেন হারিয়ে না যায়। বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার উন্নাও ধর্ষণকাণ্ড, কিশোরীকে ধর্ষণ, পরে কিশোরীর পরিবার নিহত, এ যেন সব কাল্পনিক। বিজ্ঞানবাদ, পুরাণ বিজ্ঞান চালু। বিজ্ঞান কংগ্রেসে মোদি বললেন মহাভারতে টেস্ট টিউব বেবি ছিল, গণেশের মাথা প্লাস্টিক সার্জারিতে বসানো হয়েছিল। বিজ্ঞানীরা মাথা ফুটলেন। কেউ বলল স্যার তাহলে MBBS বাদ দিয়ে পুরাণ শাস্ত্র পড়া শুরু করি হয়তো ভালো। কেউ বলল MBBS বাদ দিয়ে পুরাণ শাস্ত্র পড়া শুরু করাই ভালো বুঝি। স্কুল বইয়ে পুরাণ ঢুকলো, বিজ্ঞান ছুটি নিল। এখন ছাত্ররা পড়ছে গোমূত্র অ্যান্টিবডি, থালা ঘন্টা থেরাপি। এমন নয়া ভারত একমাত্র থালা বাজানোর দেশেই সম্ভব। বন্ধুরা, মোদি যুগে অসম্ভব বলে কিছু নেই, কারণ তিনি তো বায়োলজিক্যাল নয়, তিনি পরমাত্মা তাকে পাঠিয়েছেন। আপনি চাইলে গোমূত্র পান করে AI শেখার দাবিও করতে পারেন, থালা বাজিয়ে আমেরিকার ভিসাও পেয়ে যেতে পারেন। গণতন্ত্র গেল, ইতিহাস গেল, বিজ্ঞান গেল, শুধু থালা ঘন্টা আর মোদি হয় তো মুমকিন হয়। এটাই নয়া ভারত। আপনাদের ভারত কি সেটা কমেন্টে জানাবেন। এটা আপনাদের ভারত কি কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। साबरमती के इस किनारे से आशाराम बाबूजी के आशीर्वाद से न सिर्फ आशा लेके जाएंगे, उमंग भी लेके जाएंगे, नया विश्वास लेके जाएंगे, नई चेतना लेकर के जाएंगे।
एक नया संकल्प लेकर के जाएंगे। जो संकल्प, जो चेतना, जो आत्मविश्वास एक नई ऊर्जा बन करके न स्वयं के जीवन के विकास की धरोहर बनेगी, लेकिन जिस कार्य को हमने स्वीकार किया है, हमारे यहाँ कहा गया है योगः कर्मसु कौशलम, जिस कार्य को मैंने किया लिया है उस कार्य को मैं योग की भांति करता रहूंगा, सिद्धि अपने आप प्राप्त होगी। ऐसे ऋषिवर के जीवन के सानिध्य से, उनके शब्दों के मनन से, उनके आशीर्वाद की शक्ति से हम सबके जीवन को धन्यता प्राप्त होती है। मेरा अवसर सौभाग्य रहा है कि जीवन में जब कोई नहीं जानता था, उस समय से बापू के आशीर्वाद मुझे मिलते रहे हैं, स्नेह मिलता रहा है, आज भी उतना ही स्नेह मिल रहा है। और नर्मदा की गुजरात की आकांक्षा के लिए बापू ने हजारों लोगों से जो संकल्प करवाया है, वो संकल्प गुजरात की आशा आकांक्षा की पूर्ति के लिए एक नई ताकत बनेगा, नया सामर्थ्य देगा। और मैं मानता हूँ कि बापू के शब्दों में एक यौगिक शक्ति रहती है। उस यौगिक शक्ति के भरोसे हम करोड़ों गुजरात वासियों के सपने साकार होंगे। मैं बापू के श्री चरणों में वंदन करता हूँ, उनको प्रणाम करता हूँ। पूज्य बापू के प्रेम, उनके आशीर्वाद, उनकी शुभकामनाएं मुझे एक नई शक्ति देंगे। उस विश्वास के साथ यहाँ आने का अवसर मिला, मैं अपने आप को भाग्यवान मानता हूँ। पूज्य बापू के श्री चरणों में नमन।